এগুলো হচ্ছে 2-3 বার করে দেখে ফেলো, ওয়ার্ড কি শুনতেছো, টাইটেলটা যদি ভালো হয়, সেটা যদি রিসার্চের সাথে ম্যাচ, সবাই ভাবে যে আচ্ছা আমি পাস করব, তারপরে শুরু। দুই ফ্যান দুইজনে বিদেশ যেতে চাও, জিনিসটা মাথায় রাখতে হবে। বিদেশ যেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা অনেক প্ল্যান করে একটা ভিডিওকে প্রপারলি 3টা ভাগে ভাগ করেছি। যদি আপনি বিদেশ যেতে চান তাহলে স্টুডেন্ট অবস্থায় কি কাজ করতে হবে, ঠিক অ্যাপ্লাই করার সময় কি করতে হবে, আর বিদেশ যাওয়ার পরে আপনার কার্যপ্রণালী কি হবে, এবং প্রত্যেকটা স্টেজে আপনি কি কি মিস্টেকস করতে পারেন। তার মানে স্টুডেন্ট লাইফে কি কি মিস্টেক হতে পারে, প্রিপারেশন নেওয়ার সময় কি কি হতে পারে, এবং সেখানে গিয়েও কি কি মিস্টেকস করতে পারেন, সেগুলো আগে জেনে গেলে ওই মিস্টেকস গুলো অ্যাভয়েড করা অনেক ইজিয়ার হবে। এক্স্যাক্টলি। সো প্রতিটা স্টেজে এই 3টা স্টেজের চেকলিস্ট গুলো কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় রিসোর্সটা পাবেন, এবং কমন মিস্টেকগুলো কিভাবে অ্যাভয়েড করতে পারবেন, এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা। সো এটার জন্য আমাদের স্পেশালিস্ট ভাই ইজ হিয়ার, যিনি গ্র্যাজুয়েশনের পরে বিদেশ গিয়েছেন এবং সবকিছু কমপ্লিট করেছেন, এন্ড হি নোজ প্রচুর মানুষকে সাজেস্ট করেন এটা করো এটা করো সেটা করো। আমরা প্ল্যান করলাম যে এটা পুরোটা একটা ভিডিওর মধ্যে যদি এনে ফেলা যায়, সো দ্যাট নেক্সট টাইম যদি কেউ বিদেশ যেতে চায় এই ভিডিওটা পাঠিয়ে দিতে পারবে। রাইট? এটা দেখ। ইয়েস, এই হলো সেই ভিডিও। আমরা শুরু করি। ইয়েস, স্টুডেন্ট লাইফে তোমার যেই কাজটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে জিপিএটাকে ঠিক রাখতে হবে। মিনিমাম 3.5, অ্যাবভ হইলে ভালো, বাট 3.5 মেইনটেইন করো। বাই দ্য ওয়ে, একটা জিপিএ নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছিল আগের বার, বুঝছেন? আপনি যে বলছিলেন আপনি 3.5%, 4.5%, প্রচুর মানুষ কমেন্ট করছে যে ভাই 3.5, 4.55 বুয়েটে কেমনে চান্স পায়। আমি পরে বলছি যে ঝঙ্গা ভাই অনেক বুড়া, দেখে বোঝা যায় না, আগে ভালো ছিল না। তো জাস্ট আমি আবারও কনফার্ম করলাম এই ঝঙ্গা ভাই কিন্তু বেশ বয়স আছে, ওনার একটা বোঝা যায় ওনার এই না না বয়স না। ও আচ্ছা আচ্ছা, এই হেয়ার কাটের জন্য বোঝা যায় না আর কি বয়সটা। না না, তো এই জিপিএটা খুবই ইম্পর্টেন্ট। জিপিএ তোমার লাইফ অনেক ইজিয়ার করে দেবে। নাম্বার 2 হচ্ছে তুমি ইংলিশটা একটু শিখে ফেলো। জাস্ট তেমন কিছু না, ধরো ব্যালেন্স একটা জিআরই বই আছে, ওটা দেখে 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, সেগুলো মুখস্থ করে ফেলো, এবং 2টা ইংলিশ মুভি দেখে ফেলো। ধরো হচ্ছে লর্ড অফ দ্য রিংস এবং ম্যাট্রিক্স, 3টা করে মুভি আছে। বাস এগুলো হচ্ছে 2-3 বার করে দেখে ফেলো, ওয়ার্ডগুলো কি শুনতেছো সেগুলোর মিনিং বের করে ফেলো, তাহলে স্টোরির সাথে ওয়ার্ডগুলো তোমার ব্রেইনে আটকে যাবে। আরেকটা সাজেশন আমি দিয়ে রাখি, যারা সমমনা মানুষ আছে যে দুই ফ্যান দুইজনে বিদেশ যেতে চাও, তোমরা যখন চ্যাট করো ইংলিশে চ্যাটিংটা করো, এবং জিআরই ওয়ার্ড ইউজ করার চেষ্টা করো, জুম করে হইলেও। এক্স্যাক্টলি। হাই ফ্রিকোয়েন্সি হট প্রসপেক্ট যে ওয়ার্ডগুলো আছে এগুলো হলো বইয়ের ওখানে স্টার, গোল মার্ক, স্কয়ার মার্ক দেয়া আছে, ওগুলোকে বলা হাই ফ্রিকোয়েন্সি বা হট প্রসপেক্ট। সো এই শব্দগুলো বেশি আসে, তো যখন মুখস্থ করা হচ্ছে তখন ওই শব্দগুলো আগে যেন মুখস্থ করা হয়। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে থিসিস জিনিসটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। তো তুমি যদি একটা ভালো থিসিস করতে পারো, অ্যাট লিস্ট ওর টাইটেলটা যদি ভালো হয়, সেটা যদি রিসার্চের সাথে ম্যাচ করে, তাইলে প্রফেসর অনেক রিলেভেন্ট মনে করবে। আচ্ছা এই স্টুডেন্টরা এই টপিকে রিসার্চ করছে, আমি এটাতে কাজ করতে যাচ্ছি, সো তাকে নিলে আমার কাজটা ইজিয়ার হবে। সো একটু খেয়াল রাখবা যে রিসার্চ বা থিসিস যেটা করতেছো সেটা যাতে একটু রিলেভেন্ট হয়, বা অ্যাট লিস্ট বিভিন্ন জায়গায় প্রফেসররা যেগুলো নিয়ে কাজ করতেছে তার সাথে ম্যাচ হলে লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে। এই জন্য মনে হয় যে বিবিএ স্টুডেন্টদের একটু থিসিস না থাকার কারণে আমাদের বিদেশ যাওয়াটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, বা আরো কিছু ফান্ডিং অপরচুনিটি, আরো কিছু জিনিস আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা অনেক বেশি হেল্প। এই জন্য আমি যেমন চুপ, আমি কিছু জানি না এর ব্যাপারে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে তুমি যখন ক্যাম্পাসে আসো তখন কিন্তু সিনিয়র ভাইয়া বা আপু যাদের রেজাল্ট ভালো, নিশ্চিত ওরা হায়ার স্টাডি করতে চলে যাবে, মোটামুটি 80% শিওর। তার ওদের সাথে এখন একটা কানেকশন করে ফেলো, এবং তাদেরকে 2টা কোশ্চেন জিজ্ঞেস করো, কিভাবে কোশ্চেন করতে হয়, যে ভাই আপনি যে এখানে গেছেন ওখানে কি কি জিনিস ছিল, এবং আমি এইটা নিয়ে কাজ করতেছি, এটার ডিমান্ড কেমন। আপাতত এই রিলেশনটা তৈরি করে ফেলো। কেউ যদি হচ্ছে এই কানেকশনটা বিল্ড করে ফেলতে পারে, তখন অ্যাপ্লাই করার সময়, ফান্ড করার সময় তোমার অ্যাপ্লিকেশনটা সরাসরি প্রফেসরের কাছে ওই ভাইয়া বা আপুটা যখন বলবে, তখন তুমি প্রায়োরিটি অনেক বেশি পাবা। তার মানে তোমার ডিপার্টমেন্টে অথবা তোমার সিনিয়র অথবা অন্য ভার্সিটির সিনিয়র সেম ফিল্ডে যে অলরেডি হাই স্টাডি গেছে, তার সাথে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করো। আর পরের পয়েন্টটা বলতেছি যে লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে 2টা ফেসবুক গ্রুপে এখনই জয়েন করে ফেলবা আজকে। একটা হচ্ছে হায়ার স্টাডি অ্যাব্রড, এবং সেকেন্ডটা হচ্ছে নেক্সট স্টপ ইউএসএ। ওই 2টাতে গ্রুপে জয়েন করার পরে ওখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টস গুলো ডাউনলোড করে দেখো। সেখানে এত রিসোর্সফুল জিনিস পাবা যে তোমার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে এই হায়ার স্টাডি জার্নির জন্য। তো এই কয়েকটা জিনিস মাত্র, এই টোটাল 5টা জিনিস, জিপিএ ঠিক রাখো, ইংলিশটা ঠিক করো, থিসিসটা কেয়ারফুলি করো, কানেকশন বিল্ড করো, ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো, বাস স্টুডেন্ট রেডি হয়ে গেল। জাস্ট একটু বলে রাখা, কারেকশন ভাই দুইজনের কথা বলছে, যদি 10 জন করতে পারো অনেক ভালো, অবশ্যই ভালো। গ্রুপে 2টার কথা বলা হয়েছে, যদি 10টা গ্রুপে জয়েন করতে পারো আরো ভালো, কিন্তু মিনিমাম 2টা। মিনিমাম 2টা, Exactly. কারণ অনেক জায়গায় বলে ঝোঁকার ভাই তো বলছে 2টা।
ভাই তিনটা যে করা যাবে না এটা তো বলে নাই রাইট। আচ্ছা তো এবার কমন মিস্টেক গুলোতে চলে আসি। আচ্ছা, ফার্স্ট মিস্টেকটা যেটা করে সবাই ভাবে যে আচ্ছা আমি পাস করব তারপরে শুরু করব, এই মিস্টেকটা করা যাবে না। তুমি যদি যে ইংলিশ এই কানেকশন রেডি এই জিনিসগুলো তুমি যদি আগে থেকে করে না রাখো তাহলে তোমার পরে কিন্তু ওই এফোর্টটা দিতেই হবে, তখন চাকরি করে অনেক বেশি টাফ হয়ে যাবে। স্টুডেন্ট লাইফে কিন্তু অনেক ফ্রি সময় থাকে, সো একটু সিনসিয়ার হলে মুভিগুলো দেখে ফেলা ওই জিনিসগুলো ইজিয়ার। Right. সো তোমার যদি টার্গেট থাকে আগে থেকে শুরু করে দাও, এটা একটা মিস্টেক। সেকেন্ড মিস্টেকটা আছে যে নট হ্যাভিং পাসপোর্ট বা Even NID card? এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে পারবে না। তারপর অনেকে দেখা যায় যে বিদেশ যাব, এখন এনআইডি কার্ডই ওপেন করা নাই, সেটার জন্য পাসপোর্ট করার জন্য 1-1.5 মাস ঘুরে ঘুরে এন্ড অনেকগুলো কাগজে কিন্তু সিকোয়েন্স নেই, অনেক এনআইডি এর জন্ম সনদ লাগে ওটা অনেক, ওটা নাই। ওটা নাই। জন্ম সনদের পরে অনেকে আবার এসএইচএস সার্টিফিকেট তুলে না, এটা একটা ঝামেলা। আবার নামে মিসম্যাচ থাকে তো নামে আরো অবস্থা অবস্থা খারাপ। আরো ঝামেলা। দেন এনআইডি কার্ডটা, দেন পাসপোর্ট, এগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখো। সো পাসপোর্ট করতে গেলে তার আগের গুলো ডেফিনেটলি করেই ফেলা করতে হবে। হবে, সো exactly. পাসপোর্টটা মাস্ট রেডি রাখতে হবে। 100%। এবং এই নট ফাইন্ডিং ইউর এরিয়া অফ ইন্টারেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। তুমি কোনটা থিসিস করতেছো ওটা তুমি যদি আগে একটু খেয়াল করো যে আচ্ছা এই এরিয়াতে টিচাররা কথা বলতেছে, অথবা আগের ব্যাচে এটা থিসিস করতেছে, অথবা যে কানেকশনগুলো তুমি খুঁজে বের করছো তাদেরকে জিজ্ঞেস করো তারা কোন এরিয়াতে রিসার্চ করতেছে, বাস ওটা ছোট্ট একটা টপিক তোমার থিসিসে করো, তাইলে কানেকশন আগেই রেডি হয়ে গেল। ওই ভাইয়া যেখানে কাজ করতেছে ওই ফ্যাকাল্টি ডেফিনেটলি ওটাতে কাজ করে, তুমি ওটাতে কাজ করতেছো, বাস রাস্তা কিন্তু ওপেন হয়ে গেল। সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অসম। এগুলো হলো স্টুডেন্ট লাইফে আগে থেকে যে প্রিপারেশন গুলো নেওয়া লাগবে। এবার আসি পরের পার্টে। আমি ঠিক যখন অ্যাপ্লাই করতেছি ওই অ্যাপ্লাই করার সময়কার কি কি কাজ আছে? আচ্ছা, একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে টাইম সেফলি সেট না করা। ম্যাক্সিমাম মনে করে আচ্ছা আমার ডেডলাইন অত তারিখে আমি তখন অ্যাপ্লাই করা শুরু করব, আর এক সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে হচ্ছে জিআরই দিব। এটা একটা বিগেস্ট মিস্টেক। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ফার্স্ট টাইম জিআরই দিতে গেলে এনাফ প্রিপারেশন নেওয়া হয় না, আরেকবার দিতে হয় কারো। তো সেক্ষেত্রে তোমার মেজরিটির জন্য এটা কমন একটা কেস। সেক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যে আমার ডেডলাইন হচ্ছে মেবি অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে ডিসেম্বরে, তারপরে 3 মাস আগে আমি জিআরই দিব। কারণ তুমি যতই ভাববা যে ফাটাই ফেলবা তখন আলটিমেটলি দেখা গেছে ল্যাগ হয়ে যাচ্ছে। এই টাইপের একটা জিনিস থাকে। প্লাস হচ্ছে যখন প্রিপারেশন বা অ্যাপ্লাই করতে হয় তখন আরো অনেকগুলো জিনিস লাগে, যে তুমি টোফেল দিবা, জিআরই দিবা, দুইটা আবার সাথে দিবা না, গ্যাপ রাখতে হবে, ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হবে, প্রফেসর কানেকশন করতে হবে, তার মানে একটা টাইম রেড করতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে তোমার আগে থেকে টার্গেট থাকবে যে কোন ইয়ারে তুমি যাইতে চাও। অ্যাপ্লিকেশন কিন্তু অলমোস্ট 1 বছর আগে, তার মানে তুমি যদি হচ্ছে 2021 এর আগস্টে যেতে চাও, 2020 এর ডিসেম্বরের আগে তোমার অ্যাপ্লিকেশন করে করতে হবে। তার মানে জিআরইটা তারও আগে 4 মাস আগে দেওয়ার জন্য প্ল্যান করতে হবে। এই যে টাইমলাইনটা গ্রুপগুলোতে অলরেডি একজন টাইমলাইন রেডি করে দিয়ে রাখছে। সো স্টুডেন্ট লাইফে ওগুলো যদি করো এখানে মিস্টেক করবা না, নসেট 1 বছর মিনিমাম লস হয়ে যাবে। হ্যাঁ, কারণ একটা সেমিস্টার যদি আমি মিস করি পুরো সাইকেলটা আবার পরের বছর এসে পড়তে হবে। কারণ হচ্ছে আবার স্প্রিং এ ফান্ড বেশি থাকে না, ফলে বেশি থাকে। এই জিনিসগুলো তুমি যখন ওই কালচারে জানবা তখন তুমি বুঝতে পারবা যে খেলাটা কি বোঝা যায়। রাইট। এরপর ডেফিনেটলি তাকে জিআর এর জন্য ফাটাইয়া পড়তে হবে, এবং ওই ব্যালেন্সের যে বইটা ওটা পড়বে, এবং যদি ম্যাথমেটিক্যাল পার্টটার জন্য ওই 5 এলবি ম্যানহাটন যে বইটা আছে ওগুলো পড়বে। আর 10 মিনিট স্কুলের জিআরই এর জন্য ম্যাথ আর ইংলিশের প্রচুর বেসিক্স এর যে ভিডিওগুলো দেখা দরকার ওগুলো সব দেয়াই আছে, সার্চ করলে পাবে। সো তাকে জিআরই করতে হবে, টোফেলের যে কোনো একটা করতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউএসএ তে ইউনিভার্সিটির অভাব নাই, কয়েক হাজার ইউনিভার্সিটি। তুমি তো সব ইউনিভার্সিটি যাবা না, সো কোন ইউনিভার্সিটিতে শর্টলিস্ট করবে কিভাবে, তাদের র‍্যাঙ্কিং অনুসারে, বা তোমার কানেকশন আছে কিনা, বা তুমি যেই এরিয়াতে ইন্টারেস্ট ওই প্রফেসর ওইখানে আছে কিনা সেটার উপরে টার্গেট করে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ম্যাক্সিমাম কিছু টার্গেট আছে যে আচ্ছা শর্টলিস্ট করার জন্য আমি মিনিমাম পোলামেন দেখা যাচ্ছে 100 বা 200 প্রফেসরকে শর্টলিস্ট করে। কারণ দেখা যায় যে সব প্রফেসর কিন্তু মেইলে রিপ্লাই দেয় না, খুবই কম, লেস দ্যান 5%। এবং স্পেসিফিক টাইমও আছে যে ওখানকার লোকাল টাইম সকাল 11টায় তুমি মেইল করলে রিপ্লাই পাওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, কারণ ওই সময় প্রফেসরটা অফিসে আসে, কম্পিউটার অন করে সে মেইল চেক করে, আর একটা মেইল যখন অ্যাড হবে তখন সে সেটা দেখার চান্স অনেক বেশি। আচ্ছা। এবং মেইলের সাবজেক্ট কি হবে, টপিক কি হবে, এই টাইপের অনেক জিনিস তোমাকে একটু জানতে হবে, তাইলে ওপেনিং রেট বেশি হবে। ক্লিক বেট বা এই টাইপের করলে কিন্তু আসলে দেখা গেছে স্প্যাম ফোল্ডারে ফালাই দিয়ে ব্লক করে দিবে। সো ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে মোটামুটি 5টা ভার্সিটি অ্যাপ্লাই করবা, একটা একটু তোমার লেভেলের চেয়ে একটু হায়ার যদি লেগে যায়, টপ ইউনিভার্সিটি করে দিলাম। 3টা হচ্ছে তুমি যে রেঞ্জে, তুমি যদি মিডিয়াম হও বা তুমি টপ ক্লাস স্টুডেন্ট হও অথবা খারাপ স্টুডেন্ট হও, ওই 3টা। আরেকটা হচ্ছে ব্যাকআপ, একটু খুব খারাপ
মানে একদম টপ র্যাঙ্কিং না, মেবি তোমার যদি টার্গেট হচ্ছে আমি 1 থেকে 100 এর মধ্যে, এটা হয়তো 250 নাম্বার। এটা হচ্ছে ব্যাকআপ। যদি কোনোটা না হয় মিস করি বলা যায় না, কারণ একটা ইউনিভার্সিটি নিবে যতগুলো অ্যাপ্লিকেশন পড়ছে ওখান থেকে বেস্ট। সো তোমার যদি মিস হয়ে যায় একটা ব্যাকআপ থাকার দরকার আছে। নসে দেখা যায় যে অনেকেই বুদ্ধিমানের মতো একটা বা দুটো অ্যাপ্লাই করে, পরে ফান্ডিং হয় নাই, বাস ধরা খায়, আবার এক বছর চলে যায়। এবার আসি এই যে অ্যাপ্লাই এর ঠিক আগের মুহূর্তে কমন মিস্টেক গুলো কি কি? প্রথম জিনিস হচ্ছে এই যে ওরা প্রিপারেশন শুরু করার জন্য পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করে। আচ্ছা আমার চাকরির এই লেভেলটা শেষ হইলে অথবা ওইটা হইলে আমি শুরু করব। নো, তোমার প্রিপারেশন স্টুডেন্ট লাইফে শুরু করো, সে যদি শুরু না করো তাহলে এখনই শুরু করো। ওই যে জিআরই সিজন আসবে তার 3 মাস আগে করবে, এটা অপেক্ষা দরকার নাই। সব তো অনলাইনে পাওয়া যায়। এক্স্যাক্টলি, ম্যাথস অনলাইনে শিখতে পারেন, ইংলিশ অনলাইনে শিখতে পারেন, বইগুলোর পিডিএফ দেয়া আছে, অনলাইনে প্রচুর টুল আছে। যেমন আমরা আপনাকে বলছিল যে মাগুশ, হ্যাঁ মাগুশ কিনতে পারে, এটা অনেকে শেয়ার করেও কিনে, এবং এটা ফ্রিও আছে, কিন্তু ওদের কিছু আছে, কার্ড আছে, প্রচুর টুল আছে, আপনারা দেখতে পারেন। 10 মিনিটস করে প্রচুর কন্টেন্ট দেয়া আছে। ভাইয়া এরকম এই জাস্ট বিদেশ যাত্রা নিয়ে অনেক ভিডিও আছে, আপনি জাস্ট একটু দেখেন। ফেসবুকে যে স্টাডি অ্যাপ্রোচ দিয়ে সার্চ করলে অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। জাস্ট স্টার্ট করতে হবে। এবং এইটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশে যত পাবলিক বাস আছে বা হচ্ছে রিকশা, টেম্পো, পাঠাও, ও ভাই, যত ও ভাই বোন যত কিছু আছে, বিদেশে ম্যাক্সিমাম জায়গায় এগুলো নাই। এবং পাবলিক ট্রান্সপোর্ট বিগ সিটির বাইরে গেলেও থাকবে না। তার মানে সার্ভাইভ করার জন্য ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে স্টুডেন্ট লাইফে রেডি করে। ওইখানে গাড়ির দাম অনেক কম। হ্যাঁ, বাংলাদেশের তুলনায় গাড়ি কম। বাংলাদেশে গাড়ি কেনা যতটা বিশাল ব্যাপার, ওখানে গাড়ি কেনা খুব একটা। এবং তুমি চাইলে হচ্ছে লোনে কিনতে পারো, তোমার খুব বেশি হাই প্রোফাইল হওয়ার দরকার নাই। এটা একটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে নট হ্যাভিং সেফটি মানি। সেফটি মানিকে আসলে কিন্তু আমরা যতটা ক্যালকুলেশন করি, আচ্ছা আমি হাইস্টের জন্য যাবো আর হয়ে যাবে, সেটা কিন্তু না। তোমার কিন্তু জিআরই এই যে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে টাকা দিতে হবে, টোফেলের জন্য টাকা দিতে হবে, ফ্লাই করে যাবা সেটার জন্য টাকা দিতে হবে। নট অনলি দ্যাট, তুমি সেখানে যাবা, প্রথম দেখা গেছে কাজ শুরু করবা, প্রফেসরের কাছ থেকে টাকাটা পাইতেও 2 মাস লাগবে, কারণ ওখানে গিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সিকিউরিটি নাম্বার করবা, ওটা অ্যাপ্লাই হবে, 2 মাস পরে পাবা। সো কিছু এক্সট্রা মানি তোমার পকেটে থাকতে হবে ওভারঅল প্রসেসের জন্য, মিনিমাম 2 থেকে 3 লাখ। সো এইটা তোমার চাকরি করে হোক, স্টুডেন্ট লাইফে হোক, এটা লাগবে। আদারওয়াইজ তুমি ঝামেলায় পড়ে যাবে। হঠাৎ করে ক্যাশলেস হয়ে গেল, ক্যাশলেস হয়ে যাবে, বা ফ্যামিলি তো সবার টাকা যেমন সেভিং থাকে না। আর এছাড়া যদি তোমার কিছু ফান্ড দেখাইতে হয়, সবাই যদি ফুল স্কলারশিপ না পায় বা ফুল ব্রাইট না পায়, তখন দেখা গেছে সেভিং অ্যাকাউন্টে কিছু টাকা দেখাইতে হয়। সো এই ক্ষেত্রে এক্স্যাক্টলি তোমার নিজের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ডেফিনেটলি ভালো, বা ফ্যামিলির কারো নচেত ক্লোজ রিলেটিভ দিয়ে দিয়েও পাওয়া যায়। বাট এটা কোথায় আছে এটা একটু খেয়াল করা। নচেত লাস্ট মোমেন্টে খুঁজে বের করে সেভিং অ্যাকাউন্টে এতগুলো টাকা সাধারণত গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা ওইরকম আসলে পাওয়া যায় না। তো তোমার কোন রিলেটিভ কোথায় কে আছে, কার থাকতে পারে, এটা বের করা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দেখা গেছে তোমার অ্যাডমিশন সবকিছু হয়ে গেছে, তুমি ভিসার জন্য দাঁড়াতে পারতেছ না, তো একটা ঝামেলায় পড়ে গেল। দেন খুবই রিয়েল লাইফ একটা পয়েন্ট। ইয়েস, এটা এক্সপেরিয়েন্স। ইয়েস, আদারওয়াইজ তুমি যদি সিম্পল বেসিক কুকিংটা না জানো, বাসায় তো বুয়া আছে, ওখানে কিন্তু বুয়া নাই, বা এখানে আম্মুর রান্না আছে, ওখানে কিন্তু আম্মুর রান্না নাই। তার মানে মিনিমাম এট লিস্ট তুমি হচ্ছে মুরগি কিভাবে রান্না করতে হয় এটা শিখো, ডাল, আলুর ভর্তা আর ভাত কিভাবে রান্না করে, নালে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে জীবন পার হয়ে যেতে হবে। এবং হ্যাঁ, কিছুদিন পরে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ভালো লাগবে না। টেস্টিং সল্ট না, শরীরের জন্য খারাপ, টেস্টিং সল্ট মারাত্মক ক্ষতি করে। হ্যাঁ, ওটা করে। আর এইটা হচ্ছে লাস্ট মোমেন্টে কখনোই প্রিপারেশন নেওয়া যাবে না, কারণ হচ্ছে তোমার একটা এবিলিটি আছে। তুমি যদি লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে চাও, জিআইটা ভালো হবে না, ওইটা ভালো হবে না, ভালো জায়গায় যেতে পারবে না, ওভারঅল পুরো পাথটা নষ্ট হয়ে যাবে। সো ওটা অ্যাভয়েড করার জন্য লাস্ট মোমেন্ট প্রিপারেশন না কিচ্ছু রাখা যায় একবার না। এবার আমরা চলে যাবো থার্ড স্টেজ। ধরে নিচ্ছি আপনি বিদেশে চলে গেছেন। আচ্ছা, বিদেশে চলে যাওয়ার সময় কিন্তু বেশ কিছু চেকলিস্ট আছে, কারণ এখন আপনার লাইফ কিন্তু সেটেল ডাউন হয় নাই, ওখানে একটা বিশাল ট্রানজিশন মোমেন্টে মানুষ পড়ে। সো ওইখানকার একটা চেকলিস্ট তৈরি করা হয়েছে, ওই চেকলিস্টটা হলো এরা। আচ্ছা, এখানে হচ্ছে প্রফেসর হচ্ছে মোটামুটি ফান্ডের মেইন রক্ষাকর্তা। তার সাথে খুব বেশি আর্গুমেন্টে যাওয়া যাবে না, তার কাজটা করে বলতে সে বস। সে যদি হচ্ছে যে I-20 যে ফ্রন্টটা ওটা যদি সে ক্যান্সেল করে দেয়, তাহলে মোটামুটি ওই ফান্ডিং এর অ্যামাউন্টটা ধাপ করে বেড়ে যাবে, ওটা দেখাতে না পারলে আউট অফ স্ট্যাটাস হয়ে যাবে, তারপর তাকে ফেরত আসতে হবে। সো এই ক্ষেত্রে দুইটা কাজ করতে, প্রফেসরকে হ্যাপি রাখতে হবে এবং ইনডাইরেক্টলি অন্য প্রফেসরের কাছে যাওয়া লাগবে না। কিন্তু কেউ প্রথম এই কাজ করে যে দুইটা ভার্সিটিতে অ্যাপ্লাই করছে, আরেকটা ভার্সিটির অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে নেয়, বরং ডেফার করে দেয়। ইন কেস এই প্রফেসর সামহাউ কনফ্লিক্ট হলো, কিছু একটা হলো, কাজ না মিলে, যাতে 6 মান্থ পরে পরের সেমিস্টারে অন্য ভার্সিটিতে যাইতে পারে। আচ্ছা, তার মানে প্রফেসরকে হ্যাপি রাখতে হবে। কিছুদিন কাজ করার পর যখন স্টাইলটা বুঝে ফেলবে, তখন আর ঝামেলা হবে না। কিন্তু প্রথম দিকে কেউ এটা একটু ব্যাকআপ হিসেবে রেখে দেয়, তাহলে ভালো।
এটা একটু রাখার দরকার আছে, যদিও ইউনিভার্সিটির জন্য খারাপ, হ্যাঁ। ব্যাপার করে দিচ্ছে, কিন্তু আমাদের জন্য ভালো, কারণ আমাদের প্রফেসর সামহাও যদি ক্যান্সেল করে দেয় হ্যাঁ। আমাদের কিন্তু ফেরত আসতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি দুটো অপশন থাকে আমি একটাকে ডিফার করে দিব, হুম। একটা দিয়ে চালাবো। সো চালাবো। এটা যদি কোনোভাবে মিসম্যাচ হয়ে যায় তাহলে আমি যেন এটাতে ব্যাক এটা ব্যাক করতে পারি বা কিছু একটা করতে পারি। আর প্রফেসরকে হ্যাপি রাখা খুবই ইম্পর্টেন্ট। Right. আর জব প্রিপারেশন এইটা তো একটু অনেক সময় দেখা যাচ্ছে টাইম পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ। রিসার্চের কাজের জন্য, কিন্তু জবের বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখা যায় অনেকে থিসিস সাবমিট করে দিচ্ছে, তার মানে তাকে এক সেমিস্টার পরে পাশ করে ফেলবে। এখন এই মুহূর্তে জবের জন্য সে আগে শুরু করে নাই, ওই 2 মাসে সবাই চাকরি পাবে না। Right. তখন দেখা গেছে সে আউট অফ স্ট্যাটাস হয়ে যাচ্ছে, কোনো রকম টাকা চেঞ্জ করে B1 এ কনভার্ট করে অনেক কাহিনী করতে হয়। সো নর্মাল থাম্বনেল হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 বছর আগে জবের প্রিপারেশন চিন্তা করা, ওই জব ফেয়ারগুলোতে যাওয়া, কারা কারা জব পাইছে ওদের সাথে কমিউনিকেট করা, বা হচ্ছে অ্যাপ্লিকেশন করা, কোনো একটা জায়গায় হচ্ছে মেবি অনেকগুলো স্টুডেন্ট মিলে হচ্ছে হয়তো কোনো একটা কোম্পানির সাথে হচ্ছে ইনভাইট করে একটা ইভেন্ট হচ্ছে, সেখানে যাওয়া। জব জিনিসটা লাস্ট মোমেন্টে না, বাংলাদেশে আমরা এটা ফিল করি না, কারণ আমাদের ব্যাকআপ হিসেবে ফ্যামিলি আছে, এটা সেটা আছে, ওইখানে কিন্তু সেটা নাই। কোনো উপায় নেই, তো উপায় যদি না নিজের থাকে টাকা নিজে উপার্জন করতে করতে হবে। এবং সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে তুমি যদি আউট অফ স্ট্যাটাস হয়ে যাও তোমাকে কিন্তু ব্যাক করতে হবে। Right. সো ওইটার প্রিপারেশনটা ঠিকমতো রাখতে হবে। এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ। ম্যাক্সিমাম আমরা যাই হচ্ছে ব্যাচেলর হিসেবে, আচ্ছা। তার মানে এটার জন্য প্ল্যান করা, টাইম সেট করা বা মানি সেভ করে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দেখা গেছে টাইমিং করাটা খুব ডিফিকাল্ট। রাইটিং আসলে আপনি দেখছেন, আপনি দেখছেন এটা আমাদের মেবি জয়েন্ট ভেঞ্চার, কারণ এটা আমরা যখন এই প্রসেসে যাচ্ছিলাম তখন আমরা দেখছি যে আসলে কমিউনিকেশন এখন ডিজিটাল কারণে অনেক ইজিয়ার হয়, তাও জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ একটু ঝামেলা আছে। আর ইদানিং কালে হচ্ছে লোকজনের এত বেশি ফ্রেন্ডশিপ রিলেশন হচ্ছে আচ্ছা। যে আগে সিস্টেম না থাকলে অথবা দেশের বাইরে থাকলে দেখা গেছে গ্যাঞ্জাম লেগে যেতে গ্যাঞ্জাম পারে। লেগে যেতে পারে। So এটা একটু মাথায় রাখতে হবে আর কি, কারণ লাইফের একটা অংশ এটা। মেজর অংশ। হ্যাঁ। এন্ড ফাইনালি ওখানে যাওয়ার পর যে কমন মিস্টেক গুলো আছে, ফার্স্ট হচ্ছে ওয়েদার। আমরা এখানে খুব আরামের দেশে আছি, কোনো ঠান্ডা নাই, কিছু নাই, নাতিশীতোষ্ণ। গরমও নাই, একদম সবচেয়ে আরামের মাঝখানে। ম্যাক্সিমাম দেশে গেলে হচ্ছে ঠান্ডা, ইউএসএ যাই, কানাডায় যাই, বা হচ্ছে অনেক দেশে যাই বরফ। যে বরফের সাথে সার্ভাইভ করা, বা কারো যদি কোল্ড অ্যালার্জি থাকে তাদেরকে বুঝতে হবে যে আচ্ছা আমার কোল্ড অ্যালার্জি, কানাডার ওই অঞ্চলটাতে মেবি 9 মাস ঠান্ডা, তো আমি ওখানে সার্ভাইভ করতে পারবো কিনা, অথবা যাওয়ার আগে আমার এনাফ ক্লোদিং আছে কিনা, বা আমি ওই জ্যাকেট গুলো বা হচ্ছে গ্লাভস এই জিনিসগুলো ঠিকমতো প্রিপারেশন নিয়ে নেওয়া। কি কি কিনতে হবে এরকম চেকলিস্ট ওই যে ফেসবুক গ্রুপগুলো সবগুলো দিয়ে চেকলিস্ট আছে, এটা 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 লাগবে। হ্যাঁ। দেশ ওয়াইজ আলাদা করে ভাগ করা আছে যে ভাই আপনি আমেরিকা গেলে এটা লাগবে, কানাডা গেলে এটা লাগবে, মিডল ইস্টে গেলে এটা লাগবে, এটা জার্মানিতে লাগবে। গেলে এটা লাগবে, Exactly. ইউরোপের অন্য কান্ট্রিতে গেলে এটা লাগবে। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা খুবই কমন করে, যেটা আমি নিজেও দেখছি, আমরা যাই, আমরা দেশি মানুষ, আমরা আমাদের সাথে থাকি, কিন্তু বিদেশিদের সাথে কথা বলি না, কথা। বা আমেরিকানদের সাথে কথা বলি না। তাহলে দেখা যাচ্ছে যে আমি বিদেশে আসি কিন্তু আমার ইংলিশটা ভালো হচ্ছে না। অলসো নেটওয়ার্কিংটা গ্রো করতেছে না। সেম জিনিস, এই নেটওয়ার্কিং এর মতোই জিনিস। Right. পরবর্তীতে জব ইন্টারভিউতে দিয়ে ইউএসএ 2 বছর আছে, কাউকে চিনে না, কাউকে চিনে না বা কথা বলতে পারে না। কথাই বলতে পারছে না। Right. সো তোমার ফ্রেন্ড সার্কেল থাকবে, দেশি ভাই বোনদের সাথে থাকবা, কিন্তু একটা সার্টেন সময় তুমি বাইরের লোকজনের সাথে কমিউনিকেট করবা, যাতে তোমার ইংলিশের জড়তাটাও কাটবে এবং কমিউনিকেশনটা অনেক ইজিয়ার হবে। সো এইটা কেউ খেয়াল করে না, কিন্তু পরে গিয়ে ঝামেলায় পড়ে। সো এটা ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে অনেক জায়গায় সামারের ফান্ড থাকে না, তো ওই সময়টা অ্যাপ্লাই করার জন্য তোমাকে কিন্তু এই যে সামারের ইমিডিয়েট যে সেমিস্টার আছে তারও আগে অনেক সময় উইন্টারে বা একদম জানুয়ারির শুরু থেকে ঠিক হয়ে যায় যে মে মাসে কারা ইন্টার্নে যাবে। সো ওই সময়টা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা খুবই ইম্পর্টেন্ট। এটা দুই দিক দিয়ে লাভ হয়, এক হচ্ছে সামারে তুমি ওখানে বসে থাকলে অল্প কিছু টাকা যেটা সেভ হয়েছে ওগুলো সব খরচ হয়ে যাবে, এবং তখন ইউজুয়ালি ফান্ড থাকবে না, তখন যাই সেভ হয়েছে সব শেষ। আর যদি ইন্টার্ন করে ফেলে তাহলে চাকরির জন্য মনে হবে যাচ্ছে এই পার্সনটা চাকরি করছে, তার মানে ইন্টার্নের জন্য সে অ্যাপ্লিকেবল বা তার এক্সপেরিয়েন্স আছে, সো তাকে জবের অ্যাপ্লিকেশন তাকে অনেক প্রায়োরিটি দিবে। সো ইন্টার্ন করাটা ফাইন্যান্সিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ জব পাওয়ার জন্য অনেক বেশি বেনিফিশিয়ারি। সো ডেফিনেটলি প্রফেসরের কাজ যদি না থাকে অথবা কম থাকে, ওটা ম্যানেজ করে ইন্টার্নশিপ করতে পারলে নেক্সট স্টেপের জার্নিটা অনেক স্মুথ হয়ে যায়। অনেক স্মুথ হয়ে যাবে। Awesome! So এই ছিল আজকে আমাদের ফুল সেশন। আমরা আজকে শুরু করেছিলাম একদম শুরু থেকে স্টুডেন্ট লাইফে কি কি করতে হয়, কোন কোন মিস্টেক অ্যাভয়েড করতে হয়, এরপর ঠিক অ্যাপ্লাই করার আগের চেকলিস্ট এবং সেখানকার কমন মিস্টেকস, এন্ড ফাইনালি ওখানে যাওয়ার পর কি কি করতে হবে এবং ওখানকার যে মিস্টেক গুলো। Exactly. So এই ছিল একটা কমপ্লিট গাইডলাইন, যদি আপনি বিদেশ যেতে চান আপনাকে কি করতে হবে।
তা আপনি বুয়েট থেকে পাশ করার পর কবে বিদেশটা গেছেন? আমি গেছি 2010-এ। 2010 সো ফাইনাল যদি বলেন যে হাউ ইওর লাইফ চেঞ্জড ফ্রম বাংলাদেশ টু অ্যাব্রড। বিগেস্ট চেঞ্জ হয়েছে, আমি দেশে ছিলাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, ওখানে গিয়ে আমি কম্পিউটার সায়েন্সে সুইচ করছি। আচ্ছা। ইটস এ লং স্টোরি, বাট ওইখানে সুইচ করা বা কাজ করাটা অনেক বেশি রিল্যাক্সিং, অ্যাজ ওয়েল এজ কালচারটা একটু মোর ওপেন। দেন বাংলাদেশে কালচারটা চেঞ্জ হচ্ছে, ওটা চেঞ্জ হয়েছে। প্লাস আমি অনেক বিদেশিদের সাথে ছিলাম এবং আমার একটা থাম রুল ছিল যে আমার ইংলিশ একটু ভালো করা দরকার, সো আমি হচ্ছে বিদেশি রুমমেটদের সাথে ছিলাম। আচ্ছা। তো এর কাছে সুবিধা হয়েছে কি, আমার ইংলিশ একটু বেটার হয়েছে হ্যাঁ। অন্যদের তুলনায়। আর ইভেনচুয়ালি আমি দেশের সবার সাথে কানেক্টেড আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি আরেকটা ডিফারেন্ট সেট অফ এনভায়রনমেন্ট এক্সপেরিয়েন্স হয়েছি, তো সেই জিনিসটা আমি এদের সাথে কমিউনিকেট করতে পারি, প্লাস আরেকটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমার লাইফে যোগ হয়েছে, সেটা কিছুটা কনফিডেন্স হয়তো অ্যাড করছে কিছু কিছু ক্ষেত্রে। অসম। সো যারা ফাইনালি এখন হয়তো প্ল্যান করছে স্পেশালি গ্র্যাজুয়েশন জন্য, আমরা বাই দ্য ওয়ে এটা হলো আন্ডারগ্র্যাড ক্রস করার পর যারা যাচ্ছে তাদের জন্য মোর অ্যাপ্লিকেবল। আচ্ছা। যারা মানে আন্ডারগ্র্যাডের জন্য যেতে চায়, মানে এইচএসসি পরে তাদের জন্য অলরেডি 10 মিনিটস করে কিন্তু একটা পেজ আছে, ওই যে বৃষ্টি শিকদারের, ওটা দেখলেই হবে। আইএলটিএস এর ফুল কোর্স দেয়া ছিল, দেখলেই হবে। এইটা হলো গ্র্যাজুয়েশনের জন্য মোর ফোকাস, যারা মাস্টার্স করতে যাচ্ছে। সো তাদের জন্য ওয়ান ফাইনাল যদি কোনো অ্যাডভাইস থাকে আপনার, সেটা হচ্ছে আসলে তোমার প্রোফাইল যেরকমই হোক, তোমার সিজি কম হইলে অন্য দিক দিয়ে কভার করা সম্ভব, তোমার অন্য কিছু ভালো হইলে কভার করা সম্ভব। সো তোমার যদি কোনো লিমিটেশনও থাকে, ওটাকে নিয়ে বসে থেকো না, প্রিপারেশনটা শুরু করে দাও। সামহাউ তুমি যদি প্রুভ করতে পারো ইউ আর হার্ড ওয়ার্কিং এন্ড রিলিভেন্ট, দেন এভরিথিং উইল বি ফাইন। দ্যাটস ইট। বেস্ট উইশেস। থ্যাংক ইউ।